ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে বৈঠকের ওপর ছিল বিশ্ববাসীর নজর। তবে ৩ ঘণ্টার বৈঠকে আলোচনায় অগ্রগতি হয়েছে, কোনো চুক্তি হয়নি জানান ডোনাল্ড ট্রাম্প। যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়েছে। পুতিনের সঙ্গে শিগগিরই আবার বৈঠক হবে বলেন ট্রাম্প। গত ২৫ বছরের বেশি রাশিয়ার ক্ষমতায় থাকা ভ্লাদিমির পুতিন এ পর্যন্ত ৫ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোট ৪৮টি বৈঠক করেছেন। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টায় বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। চট্টগ্রামের বাকলিয়ায় ভাঙাড়ির গুদামের আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা চুরি। জিজ্ঞাসাবাদে ৩ সিকিউরিটি গার্ড আটক। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ভুয়া হোটেল বুকিং ও কাগজপত্র না থাকায় মালয়েশিয়া বিমানবন্দরে ৯৮ বাংলাদেশি আটক, ফেরত পাঠানো হবে দেশে। পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় একদিনে ১৯৪ জনের মৃত্যু। ভারতের কাশ্মীরে ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭, ধ্বংসস্তূপে আটকা ৫ শতাধিক। শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অনেক বিষয়ে একমত হলেও গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে মতপার্থক্য রয়েছে। আলোচনার ফলাফল জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপিয়ান নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন ট্রাম্প। জানান, পুতিনের সঙ্গে শিগগিরই আরেকটি বৈঠক হওয়ার কথা। এ সময় সংঘাত সমাধানে আন্তরিক চেষ্টা ছিল জানিয়ে আলোচনায় যুদ্ধবিরতির চুক্তি না হওয়াকে ট্র্যাজেডি বলে বর্ণনা করেন রুশ প্রেসিডেন্ট। আলাস্কার আলোচনাকে সংঘাত বন্ধের সূচনা বলে অভিহিত করেন ভ্লাদিমির পুতিন। বলেন, যুদ্ধ শুরুর মূল কারণগুলো নির্মূল করতে হবে। ইউক্রেন ও ইউরোপকে আলোচনা নস্যাতের চেষ্টা না করার হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের আরেকটি বৈঠকের ইস্যুতে পুতিন বলেন, পরের আলোচনা হবে মস্কোতে। আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে। আলোচনায় অনেকটা অগ্রগতি হয়েছে। দু একটা বিষয় এখনো সমাধান হয়নি। বৈঠকের বিষয় জানাতে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটোভুক্ত কয়েক দেশের নেতাদের সাথে ফোনালাপ করব আমি, কারণ সবাই চাচ্ছে আমরা একটা চুক্তি করি। আর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার চমৎকার সম্পর্ক, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সবসময় ইউক্রেনীয় জনগণের কথা ভেবেছি। আজকের পরিস্থিতিতে যতই অদ্ভুত শোনাক, আমি সবসময়ই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আমাদের শেকড় এক। রাশিয়া আন্তরিকভাবে এই সংঘাতের অবসান চায়। এ নিয়ে আরও জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. সোলাইমান। সোলাইমান, ট্রাম্প পুতিনের বৈঠককে ঘিরে তো নানা ধরনের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? আসলে ঐতিহাসিক এই বৈঠকটি বহুল প্রত্যাশিত। এই বিশ্ববাসীর নজর ছিল আজকের এই বৈঠকটিতে, কিন্তু যুক্তরাষ্ট্র গণমাধ্যমগুলো যেমনটা বলছে যে বিশ্লেষকরা, এই বৈঠকে আসলে হারেনি ট্রাম্প, জিতেনি পুতিন, এমন একটি কথা রয়েছে। অর্থাৎ বৈঠকটি খুব অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। পরবর্তী একটি বৈঠকে এই বৈঠকটি আসলে একটি সৌজন্যতাবশ দুই রাষ্ট্রপ্রধানের একটি সৌজন্যমূলক মিটিং। তবে দুইজনের মধ্যে সৌহার্দ্যের কোনো অভাব ছিল না, কারণ আপনি যেমনটা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রথম হোয়াইট হাউসের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে 7 ঘন্টা বিমান ভ্রমণ করে তিনি রাশিয়ার সীমান্তবর্তী যুক্তরাষ্ট্রের আলাস্কা গিয়ে এই বৈঠকটি করেছেন এবং লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছেন পুতিনকে। এবং পুতিন ডোনাল্ড ট্রাম্পকে আসলে একজন প্রতিবেশী হিসাবে তিনি বলেছেন যে
উনি শুরু করেছেন হাই প্রতিবেশী। তো দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, কিন্তু এখানকার আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটা বলেছেন যে যেই দেশের যুদ্ধ বন্ধের জন্য দুই নেতা বসেছেন সেই দেশের প্রতিনিধি কিংবা সেই দেশের রাষ্ট্রপ্রধান জেলেনস্কিকে ছাড়া, অর্থাৎ ইউক্রেনের জেলেনস্কি ছাড়া এই বৈঠক আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে অথবা ভবিষ্যতে হবে সেটা আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রেসিডেন্ট, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বিশ্বব্যাপী তিনি আহ্বান জানিয়েছেন যে বিভিন্ন যুদ্ধ বন্ধের, যেমন ইরান যুদ্ধ কিংবা ইউক্রেন যুদ্ধ, এইসব যুদ্ধ বন্ধের জন্য তিনি যে শান্তির বার্তাবাহক হিসেবে বিশ্ববাসীর কাছে যে পরিচয় দিতে চাচ্ছেন এবং নিজের পরিচয় নতুন করে তুলে ধরতে চাচ্ছেন, সেই বিষয়টার প্রেক্ষাপটে আসলে তিনি এই বৈঠকটির আয়োজন করেছেন এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আরেকটা বিষয় বলেছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট যখন হোয়াইট হাউসে এসেছিল তখন তাকে কিন্তু এত সর্বোচ্চ সম্মান দেখানো হয়নি, অথবা দুই নেতার মধ্যে এত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়নি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে সেটি হয়তো পরবর্তী বৈঠক যদি মস্কো জানাবেন। ট্রাম্প কিন্তু বলেছেন যে অনেক বিষয় একমত হলেও কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এখনো মতৈক্য হয়নি। সেই বিষয়গুলো সম্পর্কে কিছু জানা গেছে কিনা? আসলে সেই বিষয়গুলো রয়েছে যে এই পুতিনের যে দাবি রয়েছে যে ইউক্রেনের বা আরো একটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গরাজ্য তাকে ছেড়ে দিতে হবে ইউক্রেনের সামুদ্রিক অঞ্চলে, যেখানে সবচেয়ে বেশি অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল, যে সামুদ্রিক অঞ্চল, সেটি ছেড়ে দিতে হবে। এই বিষয়গুলো ছেড়ে দিলে আসলে ইউক্রেনের একটি টেরিটরি, অর্থাৎ রাশিয়ার একটি অঙ্গরাজ্য পরিণত হয়ে যাবে ইউক্রেন। সেক্ষেত্রে আসলে কতটুকু ইউক্রেন রাজি হবে, ইউক্রেনের জনগণ, কিউবার জনগণ রাজি হবে, সেই বিষয়টি প্রশ্ন। তবে পুতিন যেমন খুব বেশি এই যুদ্ধবন্ধের জন্য যেমন বিরোধিতা তেমন করেননি, তেমন কোনো সায় দেননি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পরবর্তী আরো দুই একটি মিটিং এ হয়তো তারা সমঝোতা স্বাক্ষর করবেন বা করার আশাবাদ ব্যক্ত করছেন তিনি। চট্টগ্রামের বাকলিয়ায় একটি ঝুট প্লাস্টিকের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় পুড়ে যায় আশপাশের বেশ কিছু দোকানও। ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানান, রাত 2টার দিকে বাকলিয়া অ্যাক্সেস রোডের আহাত কমিউনিটি সেন্টার সংলগ্ন একটি ঝুট ও প্লাস্টিকের গুদামে ধোঁয়া দেখা যায়। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় 3 ঘন্টা পর ভোর 4:45 দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও আগুন পুরোপুরি নেভানো যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 4:45 সময় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। আমাদের বাসায় এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে। তো অগ্নিকাণ্ডের কারণ কি, উৎস কোথায় এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা রিপোর্টিং ফেজে রিপোর্ট যখন নেব তখন আমরা বলতে পারব। আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগতে পারে? ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কি বলা হয়েছে? দেখুন, আমরা এখন থেকে 1 ঘন্টা আগেও যে পরিমাণ আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া দেখেছিলাম সেটি আসলে বলা যেতে পারে যে আগের চেয়ে অনেকটা কমে এসছে এবং ফায়ার সার্ভিস এই পুরোপুরি আগুনটি নেভানোর জন্য তাদের যত রকমের যন্ত্রপাতি আছে সবকিছু দিয়ে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুনটি পুরোপুরি তারা নেভাতে পারবেন। আপনি জানেন যে আমরা পূর্বে যেটি বলেছি সেটি হচ্ছে গতকালকে রাত 2টার দিকে চট্টগ্রামের বাকলি অ্যাক্সেস রোডের যে আহাত কমিউনিটি সেন্টার রয়েছে পাশেই একটি বড় গোডাউন, যেখানে বিপুল পরিমাণ প্লাস্টিকের বোতল, ককশিট এবং জুট ছিল। সেই জুটগুলোতে কোনো কারণে আগুন লাগে এবং সেটি প্রথমে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস আসার পর এটি আসলে তারা আগুনটি পরিপূর্ণভাবে
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অন্তত 2 ঘন্টা পর তার আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে পারে। সেই হিসেবে বলা যেতে পারে যে আগুনটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আছে, তবে আমরা এখনো দেখছি কোথাও কোথাও আগুন জ্বলছে। তবে আসার বিষয়ে যেটি ফায়ার সার্ভিস যেটি আশ্বস্ত করছে সেটি হচ্ছে এই গোডাউনের বাইরে আগুন আর কোথাও কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ভিতরে যেহেতু সবগুলো আসলে কাপড় জাতীয় প্লাস্টিক জাতীয় জিনিস রয়েছে, সঙ্গত কারণে সেগুলো নেভাতে সেগুলো পরিপূর্ণভাবে নেভাতে আসলে খুব বেশি একটু সময় লাগবে। আপনি দেখছেন যে আসলে ফায়ার সার্ভিস নতুন করে পানি ছেটানোর যে কাজ সেটি শুরু করেছে এবং যেখানেই তারা ধোঁয়া দেখছেন কিন্তু সামান্য আগুন দেখছেন সেখানেই তারা পানি ছেটাচ্ছেন এবং এই অবস্থাতে যদি চলতে থাকে তাহলে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আগুন নেভাতে পারবে। তবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যারা স্থানীয় লোকজন ছিল তাদের কাছ থেকে যেটি জেনেছি সেটি হচ্ছে অত্র এলাকায় আসলে পানির উৎস কম, যে কারণে আসলে ফায়ার সার্ভিসের তার কাছে থাকা যে সমস্ত পানি সেগুলো দিয়ে আসলে আগুন নেভানোর চেষ্টা তারা করে আসছেন সারা রাত ধরে। যদি আশপাশে কোনো পানির পুকুর কিংবা কোনো জলাশয় থাকতো তাহলে হয়তো আগুনটি তারা অনেক আগেই নিয়ন্ত্রণে কিংবা নির্বাপন করতে পারতেন। তো আমরা দেখছি যে আগুনকে শতভাগ আগুনটি নেভানোর জন্য যেই চেষ্টা সেটি তারা চালাচ্ছেন। একটা আশার বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা যেহেতু গভীর রাতে আগুনটি ধরেছে এবং এই গোডাউনে কেউ থাকে না, থাকার কথা নয়, সঙ্গত কারণে এখন পর্যন্ত কেউ আহত নিহত হওয়ার খবর আমরা পাইনি। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছি যে ঘণ্টাখানেক আগেও আগুন যেটুকু আগুন দেখেছিলাম, ধোঁয়া দেখেছিলাম সেটি এখনও আছে, তবে আগের যে সেই তীব্রতা যেটি সেটি এখন নেই। ফলে আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই আগুন পরিপূর্ণভাবে নির্বাপন করা যাবে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে তেমনটি আমাদেরকে জানানো হয়েছে, তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণ আগুনটি লেগেছে সেটা এখনও পর্যন্ত তারা আসলে নিশ্চিত করতে পারেনি। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান লিটন। খুলনার রূপসায় কৃষি ব্যাংকে দরজার তালা ও ভল্ট ভেঙে 16 লাখ টাকার বেশি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ অনুসারে শুক্রবার ভোর 6:30টার দিকে টাকা লুটের ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় 3 নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শুক্রবার ভোরে রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখার দরজার মোট 6টি তালা কেটে প্রবেশ করে চোর। 3তলা ভবনের দোতলায় অবস্থিত ব্যাংকের সামনের সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। তারপর ভল্ট ভেঙে টাকা লুট করে তারা। ব্যাংক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক তালা দিয়ে বেরিয়ে যান তারা, আর শুক্রবার রাত 10টার দিকে চুরির সংবাদ জানতে পারেন। ভল্টে 16,16,000 টাকা ছিল, জানালেন ব্যাংক ম্যানেজার। 16,16,000 সামথিং আর কি, 16,16,000, সেখান থেকে 1420 টাকা আছে, আর নাই। না, আর কোনো কিছু পাওয়া যায়নি। পুলিশ বলছে, ছুটির দিনে ভোরে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে টাকা লুট করা হয়। ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা, তবে সে সময় কেউ ছিল না। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল, এরকম কিছু টাকা চুরি হয়েছে। তো কত টাকা গেছে এগুলো আসলে ম্যানেজার বা যারা ব্যাংকের কর্তৃপক্ষ আছে তারা তাদের খাতাপত্র এগুলো ডিটেইলস ইয়ে করে আমাদেরকে জানাবে, তারা বলছে। ব্যাংকের মতো সুরক্ষিত স্থান থেকে এত সহজে তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টাকা লুটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে 98 বাংলাদেশিকে। ঢাকা থেকে কুয়ালালামপুর গেলেও দেশটিতে প্রবেশের অনুমতি পাননি তারা। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে মালয়েশীয় বার্তা সংস্থা বার্নামা। প্রতিবেদন বলছে, বিমানবন্দরে প্রথম টার্মিনালে প্রায় 6 ঘন্টা অভিযান চালায় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ এবং সুরক্ষা সংস্থা। এ সময় 181 জনের কাগজপত্র পরীক্ষা করা হয়, যার মধ্যে 98 বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবেশের প্রয়োজনীয় কাগজ দেখাতে পারেননি। পরে তাদের নো টু ল্যান্ড নোটিশ দেওয়া হয়। ভুয়া হোটেল বুকিং, রিটার্ন টিকিট না থাকা এবং পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দিতে না পারায় তাদের মালয়েশিয়ায় ঢুকতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেছে সংস্থাটি। তাদের অবৈধভাবে কাজ ও থাকার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার।
এ সময় বিএনপি প্রধানের আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। সুযোগ থাকলেও গণতন্ত্র এখনো নাগালের বাইরে বলে জানান বিএনপি নেতারা। আগামীতে বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অধ্যাপক ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে। বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানে একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসের কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেশের জনগণ রুখে দিবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের দরজার তালা ও ফল্ট ভেঙে 16 লাখ টাকার বেশি চুরি হয়েছে। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই ঘটনায় এখন পর্যন্ত এদের 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, পুলিশ কি বলছে, আর আসামিদের ধরতে কি ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে? এখন পর্যন্ত আসলে যে 3 জন নিরাপত্তা কর্মীকে কৃষি ব্যাংকের যারা পুলিশ গতকাল রাতে হেফাজতে নিয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাদের কাছ থেকে আসলে এখন পর্যন্ত কি ধরনের তথ্য পাওয়া গেছে সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আপনার রূপসা ঘাট শাখার সেই কৃষি ব্যাংকের সেই শাখাটির সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে 3তলা ভবনটির দোতলাতে আসলে ব্যাংকটি অবস্থিত, এবং গতকালকে সিসি ক্যামেরার ফুটেজে যেটা দেখা গিয়েছে যে গতকাল ছুটির দিন ছিল ব্যাংকের, অর্থাৎ গতকাল ভোরে 6:30টার দিকে এখানে যে তালা, সেই তালা কেটে আসলে প্রবেশ করে হচ্ছে আপনার চোর, এবং সে একে একে প্রায় 5টি-6টি তালা সে হচ্ছে কেটে তারপরে প্রবেশ করে ব্যাংকের ভিতরে প্রবেশ করে, এবং এরপরে সে ভল্টে যায়, এবং ভল্টে গিয়ে সে ভল্টের লকার ভেঙে সেখানে রাখা 16,14,000 টাকা সে নিয়ে যায়। এবং এরপরে যে ব্যাংকের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, সেই সিসি ক্যামেরাগুলো যে তাতে তার চেহারা ধরা পড়ে এবং সে যাতে পড়ে, যার কোনো কারণে সে প্রবেশ করে কিন্তু মাথায় কাগজ দিয়ে, এবং সিসি ক্যামেরাগুলো পরবর্তীতে সে বিভিন্ন কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। সেটাও কিন্তু এই সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজে কিন্তু পুলিশ দেখতে পেয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই ঘটনার যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরার জন্য সর্বাত্মক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, এবং সব ধরনের তদন্ত চলছে। তারা বলছেন যে খুব শীঘ্রই তারা এই দুষ্কৃতিকারীকে তারা ধরতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংকের ভিতরে ব্যাংকের যিনি ম্যানেজার মোহাম্মদ কামরুল ইসলাম, তিনি ফোনে কথা বলছেন, এবং তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে এখানে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই ব্যাংকে 3 জন নিরাপত্তা কর্মী সবসময়ের জন্যই নিয়োজিত থাকে। তারপরও ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে নিরাপত্তা কর্মীদের গাফিলতি থাকতে পারে। এই ঘটনায় তারা একটি মামলাও করবেন থানাতে। এই জন্য তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা এখানে আসছেন, আসার পরে তারা থানাতে এই ঘটনায় একটি মামলা করবেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে আজকে শনিবার ব্যাংক বন্ধ, এই জন্য ব্যাংকের কর্মদিবস বন্ধ রয়েছে এবং ব্যাংকের ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু আগামীকাল রবিবার স্বাভাবিকভাবেই আসলে ব্যাংকের কার্যক্রম চলবে। এবং তার পাশাপাশি তিনি আরো বলেছেন যে গ্রহীতাদের এই বিষয়টি নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ গ্রাহকদের এই বিষয়ে আসলে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। যে টাকাটি চুরি গেছে সেই বিষয়টিও আসলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকিং যে নিয়ম বা নীতিমালা রয়েছে সেই নীতিমালার মধ্য দিয়ে তারা চালাবে। আর গতকালকে এখানে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেলের মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি এখানে উপস্থিত ছিলেন, এবং তিনি তখন আমাদেরকে জানিয়েছেন যে তারা সিসি ক্যামেরার ফুটেজ সহ ব্যাংকের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন, এবং তারা বলতে চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে তারা আইনের আওতায় আনবেন। এবং এখন পর্যন্ত আসলে এই ব্যাংকের 3 জন নিরাপত্তা কর্মী তারা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ তাদেরকে আসলে কোনো তথ্য পেয়েছে কিনা বা তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। খুলনা থেকে জানাচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল।
নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। শুক্রবার দুপুরে মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব উল্লেখ করে, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এরই মধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলে নির্বাচনী মহোৎসব শুরু হবে। সবার সহযোগিতা থাকলে শান্তিপূর্ণ ভোট আয়োজন করা সম্ভব হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছে। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ও ধানমন্ডির রাসেল স্কোয়ারে ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত 11:50 দিকে এনসিপির কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আলামত হিসেবে ককটেলের বিস্ফোরিত অংশ সংগ্রহ করা হয়েছে। এদিকে রাতে ধানমন্ডি রাসেল স্কোয়ারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর বনানীতে ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব নামে একটি অনুমোদনহীন ক্লাবে অভিযান চালিয়ে 31 বোতল মদ ও 52 বোতল বিয়ার উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ক্লাবটিতে কাউকে পাওয়া যায়নি। নিরাপত্তা প্রহরীর মাধ্যমে ক্লাবের তালা খুলে অভিযান চালায় পুলিশ। এ সময় অবৈধ এসব মদ ও বিয়ার পায় কর্মকর্তারা। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান রাসেল সরোয়ার। আর বিভিন্ন প্রকারের 52টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ সকাল 8টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে দেশ জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতাযজ্ঞ। বেলা 3টায় কেন্দ্রীয় মিছিল ও রাতে থাকছে শ্রীকৃষ্ণ পূজার আয়োজন। রাজধানীর পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। পরে মিছিলটি প্রতি বছরের মতো এবারও একই পথ ঘুরে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবছর ডেঙ্গু আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে বরগুনা। এ পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে 40 জনের, আক্রান্ত প্রায় 5,500। এডিস নির্মূলে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কায় চিকিৎসকেরা। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত প্রায় 500। মায়ের ছবির পাশে শুয়ে 2 বছরের শিশু ইয়ানা কখনো মায়ের ছবিতে খাবার তুলে দিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 26 জুন 250 শয্যা হাসপাতালে মারা যান ইয়ানার মা। তিনি সহ এবার জেলায় ডেঙ্গুতে প্রাণহানি 40। প্যারাসিটামল দিয়ে যায় আর ওষুধের টোকেন হাতে ধরিয়ে দেয় যে আপনি আনেন। আসলে এরকম চললে এরকম আজমেরির মোনালিসার মতো প্রাণ আরও ঝরবে। চলতি বছর ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন প্রায় 5,500 রোগী। তাদের অভিযোগ, হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ পাচ্ছেন না। চিকিৎসকেরা বলছেন, আপাতত কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে রোগীর চাপ। কালকে আসার পর থেকে এই পর্যন্ত শুধু একটা স্যালাইন পাইছি আর কটা প্যারাসিটামল পাইছি। বৃষ্টির সাথে তো ডেঙ্গুর একটা সম্পর্ক আছে, তো সেই হিসাবে আমরা সতর্ক, বাড়তে পারে। তবে লাস্ট 10-15 দিনের ট্রেন্ড অনুযায়ী পেশেন্ট কমে গেছে। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্ত প্রায় 500। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগী সবই রোগীগুলো একসঙ্গে রাখছে, আমাদের তো কোনো চিকিৎসা হয় না, পরিবর্তন হয় না। সহনশীল অবস্থায় আছে, নিয়ন্ত্রণে আছে। তো সেই হিসাবে আমাদের এখানে কোনো মহামারী আকার ধারণ করে নাই। সেই হিসাবে আমরা আমাদের
নিজস্বভাবে ব্যবস্থাপনায় আমরা আমাদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ঝুঁকি থাকলেও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কখনো রোদ, কখনো বৃষ্টি। পাহাড়ের বাঁকে বাঁকে বৃষ্টি স্নাত সবুজের স্নিগ্ধতা আর আকাশের বুকে মেঘের ফেলা ভ্রমণ পিপাসুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। বর্ষা আর শরতের রূপ একসাথে উঁকে দিচ্ছে পাহাড়ে। একদিকে বৃষ্টি স্নাত সবুজের সজীবতা, অন্যদিকে শরতের আগমনী বার্তা। এই সৌন্দর্যের হাতছানিতে সাড়া দিয়ে খাগড়াছড়িতে যাচ্ছেন পর্যটকেরা। অন্যান্য বছরের তুলনায় এবার বর্ষায় পাহাড়ে লোক সমাগম বেড়েছে বলছেন পর্যটন ব্যবসায়ীরা। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানে কৃষকরা। তাদের দাবি, বাজার দরে বিক্রি করে মুনাফা তো দূরের কথা, উৎপাদন খরচে উঠছে না। ফলে আলু মজুত করে বিপাকে কৃষক, ব্যবসায়ী। হিমাগারে জায়গা কম থাকায় ঘরে সংরক্ষণ করায় পচন ধরছে আলুতে। ফলে বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের অর্ধেক দামে। গত বছর লাভ বেশি হয়, এবছর অধিক মুনাফার আশায় জয়পুরহাটে আলু চাষে আগ্রহী হন কৃষকরা। মৌসুমের শুরুতে প্রায় সব আবাদি জমিতে আলু চাষ হয়, ফলনও ভালো হয়েছে। তবে হিমাগারের সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরে পচে যাচ্ছে আলু। অন্যদিকে বাজারে সরবরাহ বেশি হয়, দাম পাচ্ছেন না কৃষক। হিমাগারে প্রতি ৬০ কেজি আলু সংরক্ষণে খরচ হয়েছে ১৫০০ টাকা পর্যন্ত। আর বর্তমান বাজার দর বস্তা প্রতি ৯০০ থেকে ১০০০ টাকা। বস্তা পড়ে গেছে এখন, সে বস্তা এখন পড়ে গেছে ৯০০ টাকা, ৯৫০ টাকা। এখন আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো? তবে আলুর জন্য আবহাওয়া অনুকূলে হলে ভালো দাম পাওয়ার আশা কৃষি কর্মকর্তার। এছাড়া কোনো সিন্ডিকেট হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান। সংরক্ষিত আলু যখন বাজারজাত হবে, বাজারে সরবরাহ তৈরি হবে, তখন আলুর ন্যায্য মূল্য পাবে এবং কৃষক তাদের যে ক্ষতিটা এখন সাময়িক হচ্ছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। বগুড়ায় চাহিদার চেয়ে মজুদ বেশি থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে বগুড়ায় ৪৬টি হিমাগারে জুলাই মাস পর্যন্ত আলু মজুত রয়েছে, প্রায় ৪,০৩,৯৫৮ মেট্রিক টন। তাই আলুর চিপস, আটাসহ বিভিন্ন প্রক্রিয়ায় বাজারজাতের পরামর্শ দেওয়া হচ্ছে। ১৮ টাকা ১৯ টাকা প্রায় ২০ টাকার মতো প্রায় পড়ছে স্টোরে। তো আমরা এখন যে বাজারে আলুটা কিনতেছি, এটা মূলত আমরা ১৩ টাকা কিংবা ১২ টাকায় কিনতেছি। বাজার মূল্যের কারণে যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রায় ৬ টাকা ৭ টাকা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যারা ব্যবসায়ী আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। লালমনিরহাটে প্রতিদিনই কমছে আলুর দাম। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে, আর পাইকারি বাজারে বিক্রি করতে হয় ৭ থেকে ১০ টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়াতে তো চাহিদার তুলনায় মজুদ বেশি রয়েছে, ফলে ন্যায্য মজুরি পাচ্ছেন না, ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। তারা কি বলছেন এ বিষয়ে, আর কৃষি বিপণন অধিদপ্তর থেকে তাদেরকে কি ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে? আপনি জানেন যে আলু একটা পচনশীল সবজি, যে কারণে এটি ধরে রাখার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো হিমাগারে পর্যাপ্ত জায়গা রাখা। কিন্তু বগুড়ার ৪৯টি হিমাগার একেবারে ভর্তি রয়েছে, কোথাও টিল ধারণের জায়গা নেই। আমি যে হিমাগারটাতে রয়েছি এখানেও একেবারে বলা যায় যে ভর্তি, এবং বিগত বছরগুলোর যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে এই সময় আলুর জন্য যে রকম ব্যবস্থা রাখা হয়, হিমাগারগুলোর চত্বর একেবারে ভরা থাকে খুচরা বা পাইকারি ক্রেতা দিয়ে। এবার কিন্তু সেরকম নাই। এই গত বছরের সাথে যদি এই বছরের তুলনা করেন, একটু আগে আমি এই হিমাগারের সাথে কথা বলেছি, এটা আশরাফি কোল্ড স্টোরেজ, এটি শহরের শাহজাহানপুর এলাকায়। এইখানে গতবার এই সময় সবসময় একেবারে জমজমাট একটা ভাব ছিল, কিন্তু এবার আলু ক্রেতা বিক্রেতা কেউই নেই হিমাগারে। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিক থেকে যেটি বলা হচ্ছে যে তারা চেষ্টা করছে যে কৃষকদেরকে পরামর্শ দিয়ে আলুকে পরামর্শের আওতায় রেখে যদি ঠিক রাখা যায়, কারণ যেহেতু হিমাগারে রাখার কোনো সুযোগ নাই, আলু যতটুকু পরামর্শ বা ঠান্ডা পরিবেশে রেখে আলু ভালো রাখা যায় সেই পরামর্শটাই তারা কৃষি বিভাগ থেকে দিচ্ছে, যাতে আলু কিছুটা হলেও রক্ষা করা যায়। আপনি একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে একেবারেই বাইরে ফ্যান দিয়ে আলু শুকানোর
চেষ্টা করা হচ্ছে, ভালো রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি আসলে সম্ভব হচ্ছে না। বিপুল পরিমাণে পচা আলু বেরিয়ে আসছে এই হিমাগারের বিভিন্ন সেগমেন্ট থেকে বা বিভিন্ন স্তর থেকে। সব মিলিয়ে যেটি বলা হয় যে এবার আলুর ফলন বেড়েছে অনেক বেশি। সেক্ষেত্রে বগুড়ায় যদি উদাহরণ হিসেবে দেখা যায়, শুধু বগুড়াতেই 1 লাখ মেট্রিক টন বেশি আলুর আবাদ হয়েছে। এখানে লক্ষ্যমাত্রা ছিল 12 লাখ মেট্রিক টন, সেখানে 13 লাখ মেট্রিক টন উৎপাদন হয়েছে। চাষের ক্ষেত্রে 55,000-এর জায়গায় 60,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। অর্থাৎ এবার চাষও বেশি হয়েছে, ফলনও বেশি হয়েছে, এবং এটি বলা হচ্ছে যে একেবারে হিসাব ছাড়া থাকার কারণেই এই অবস্থাটা দাঁড়িয়েছে। আর প্রত্যেক কেজি আলুতে বগুড়ার চাষিদের ক্ষতি হচ্ছে, অর্থাৎ আর্থিকভাবে তাদের লোকসান হচ্ছে গড়ে 16 থেকে 17 টাকা এলাকা ভেদে, এইরকম তথ্যই দিচ্ছেন চাষিরা। আর এবার চাষিদের যে অবস্থা হয়েছে, তারা গতবার ভালো দাম পাওয়ার কারণে এবার একটু বাড়তি চাষ করেছেন, তার ফলে অনেককে ঋণগ্রস্ত হতে হয়েছে। তারা ঋণ করে আলু চাষ করেছে, কিন্তু এবার তাদের ঋণের টাকাই তারা শোধ দিতে পারছে না। আলু নিয়ে এবার আসলে চাষিরা শুধু বগুড়া না, এই অঞ্চলে, পুরো উত্তর অঞ্চলেই মানুষ একটু বড় ধরনের বিপাকে পড়েছেন। তারা ঋণের টাকা এবার কিভাবে শোধ করবেন এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বগুড়া থেকে জানাচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। বিশাল এক জাহাজে করে আমদানি করা গমের কিছু অংশ পচা ও দুর্গন্ধযুক্ত হয় খালাস কাজ বন্ধ করে দিয়েছে লাইটারের শ্রমিকরা। তবে পচা গমের পরিমাণ সামান্য বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্যাসিফিক ওশান লাইনের কর্মকর্তারা। তারা বলছেন, সার্ভের পর নষ্ট গম আলাদা করে রাখা হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ এইসব গম আমদানি করেছে রাশিয়া থেকে। এমভি কিরান অস্ট্রেলিয়া নামের মাল্টার পতাকাবাহী বিশাল আকারের জাহাজটি 55,000 মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে প্রায় 1 মাস আগে গত 17 জুলাই। এরপর জাহাজটি থেকে ছোট ছোট 35টি লাইটার জাহাজে করে গম খালাস করে নেওয়া হচ্ছিল ভৈরব, নারায়ণগঞ্জ সহ দেশের নানা জায়গায়। বড় জাহাজ থেকে নামানো গম পচা ও দুর্গন্ধযুক্ত দেখার পর বুধবার মধ্যরাতে খালাস বন্ধ করে দেয় লাইটার শ্রমিকরা। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে পরিদর্শন ও পরীক্ষা শুরু হয়। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বিডব্লিউটিসিসি এর কর্মকর্তারা বলছেন, পচা গমগুলো সরিয়ে রাখা হয়েছে। লাইটারটা যখন লোড চলছিল তখন ওরা কিছু ভিজা গম, তো জানেন এটা ভিজে পানি লাগলে পচে যায়, গন্ধ হয়। কিছু পরিমাণ গম সে তার লাইটারে যখন ঢুকছে তখন সে ওই আনলোডিংটা বন্ধ করছে সমুদ্রে। তবে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান প্যাসিফিক ওশান লাইনের কর্মকর্তারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে গম খালাস আবার শুরু হবে। পচা কিছু গম আলাদা করে রাখার কথাও স্বীকার করেন তারা। ঝড় বৃষ্টির কারণে 50 কেজি এক্সপায়ারি এই ধরনের হইলেও হয়, অনেক সময় হয় না, বেশিরভাগই ভালো থাকে, সবসময় ভালো থাকে। এগুলো তো সার্ভে করে, বুঝেন নাই। দীর্ঘ সময় জাহাজে থাকার কারণে হেজে পানি ঢুকে গম নষ্ট হতে পারে বলে সন্দেহ কর্মকর্তাদের। এই নষ্ট গমের পরিমাণ 10 থেকে 20 টনের বেশি হবে না বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। পদ্মার তীব্র স্রোতে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে 200 বছরের দিঘির পাড় বাজার ও নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দেশের মধ্যাঞ্চলে বাড়ছে পানি, এতে পদ্মায় স্রোত বেড়ে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার ও আশপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। স্রোতের তোড়ে 3 দিনে বিলীন হয়েছে 200 বছরের পুরনো বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। স্রোত বাড়তে থাকায় আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন দোকানপাট। 8টা ঘর নদীতে ভাঙা একদম নদীতে বিলীন হয়ে গেছে এবং 3 থেকে 4 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতি বছরে নদীর পদ্মার ভাঙনে আমাদের এই দিঘির বাজার একটু একটু করে পুরা বাজারটাই বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, বাজারের আশপাশে অবৈধভাবে বালু তোলার কারণে এমন ভাঙন। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ভাঙনটার মেইন কারণ হলো ড্রেজিং, অপরিকল্পিতভাবে ড্রেজিং হয় রাতের আধারে, কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে। বস্তা ফালায় যে এই বস্তার কোনো আগর নিগর নাই, এখানটা 10 টাকা হালায়, ওখানটা 20 টাকা হালায়, 1 টাকা হালায়,
এমনি হালায় তো এই ভাঙন ফিরিতে পারবো না। ভাঙন রোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্যাগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটা এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করব। এখানে যতগুলি জিও ব্যাগ ছিল ইতিমধ্যে বিবেক অনুযায়ী আমরা শতভাগ জিও ব্যাগ আমরা ডাম্পিং করে ফেলেছি এবং সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে এবং এইগুলিও চলমান আছে। তাই এর বারেও আমরা যেগুলি আছে এই কাজ এখন চলছে এবং ইনশাল্লাহ এই ভাঙন আমরা রোধ করব। স্থানীয়রা বলছেন জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ সমাধান নয়, স্থায়ী ভাঙন ঠেকাতে প্রয়োজন টেকসই বাঁধ নির্মাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে কতগুলি এলাকা এখন পর্যন্ত ভাঙনে বিলীন হয়েছে, ঝুঁকিতে রয়েছে কতগুলি এলাকা, আর জিও ব্যাগ ফেলা ছাড়া আর কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে ভাঙন রোধে? দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার, যেটি প্রায় 200 বছরের বাজার। আপনি যে প্রশ্নটি করেছেন যে এখানে এই ভাঙন প্রতিরোধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের মনে প্রচণ্ড ক্ষোভ জমেছে। তারা যেটি বলছেন, অবৈধ বালু উত্তোলনের কারণে এই 200 বছরের এই যে বাজারটি, এখানে পানি বাড়ার সাথে সাথে তীব্র স্রোতে এখন পর্যন্ত 9টি দোকান কিন্তু এখানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 200-র ওপরে এই বাজারটিতে দোকান রয়েছে, সেটি এখন পুরোপুরি হুমকির মুখে। তারা কিন্তু নিদ্রাহীন জীবনযাপন করছেন। আর এই জায়গাটিতে পানি উন্নয়ন বোর্ডের এই ভাঙন প্রতিরোধের তাৎক্ষণিক যে ব্যবস্থার কথা তারা যেটি বলেছেন, তারা বলছেন যে জিও ব্যাগ ফেলছেন, কিন্তু জিও ব্যাগ ফেলার এই যে প্রক্রিয়াটি, যে ভাঙনের যে তীব্র স্রোত আমরা লক্ষ্য করতে পাচ্ছি নদীতে, তীব্র স্রোতকে এই নদী গর্ভে বাজারটিকে ধরে রাখতে হলে কিন্তু যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে সেটি কিন্তু একেবারেই পর্যাপ্ত না। এই ধরনের জিও ব্যাগ ফেলে কিন্তু এই জায়গাটিতে স্থানীয়রা বলছেন কোনোভাবেই এই বাঁধটি রক্ষা করা তাদের এই কার্যক্রমের মধ্যে সম্ভব নয়। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যেটি বলেছি, তারা যেটি বলছেন, তাদের এই জিও ব্যাগগুলোরও অপর্যাপ্ততা রয়েছে। তারা এই জিও ব্যাগগুলো প্রস্তুত করছেন এবং এখানে এনে ফেলছেন, কিন্তু স্থানীয়রা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে এই ভাঙন থাকলেও 4 বছর আগে থেকে এই ভাঙনটি আরো বেশি করে রূপ নেয়। গত বছরও ভাঙন দেখা দিয়েছিল, কিন্তু এখানে যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, স্থায়ী বেড়িবাঁধের যে প্রকল্পটি, সেই স্থায়ী বেড়িবাঁধের প্রকল্পটি কিন্তু 2023 সালে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত এই প্রকল্পটি শেষ হয়নি, যার কারণে কিন্তু এই ভাঙন আতঙ্ক কিন্তু এখন আরো বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে আমরা চেষ্টা করছি যে তারা এইখানে এই জিও ব্যাগের মাধ্যমে এটা ফেলার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে পানির যে তীব্র স্রোত, ক্ষণে ক্ষণে থেকে এই তীব্র স্রোতে কিন্তু মাটি, দোকানপাট, আশেপাশে যা আছে তা কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু ভেঙে ভেঙে পড়ছে এবং এই তীব্র স্রোত যদি আরো বাড়তে থাকে, স্থানীয়রা ধারণা করছেন এই বাজারটি হয়তোবা নদীগর্ভে একেবারে বিলীন হয়ে যেতে পারে। আর এই কারণে স্থানীয়দের মধ্যে প্রচন্ড ক্ষোভ আমরা লক্ষ্য করতে পারছি। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জিতু রায়। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় ক্ষতি হয়েছে ফসলের। জমিতে পানি জমায় নষ্ট হচ্ছে আমন ধান, কাঁচা মরিচ সহ সবজির ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। নিচু এলাকার জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ কৃষি বিভাগে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। যেদিকে চোখ যায় শুধু পানি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শীতলা ইউনিয়নের বেড়াবিলের চিত্র এটি। গত 1 সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীতলং বিল পর্যন্ত 3 কিলোমিটার সংযোগ খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে। খাল দিয়ে বৃষ্টির পানি বের হতে না পারায় জলাবদ্ধতা দেখা দিয়েছে 100 একর ফসলি জমিতে। এলাকার ফসল নষ্ট হয়ে গেছে বেড়াবিলের বান থাকার কারণে। মানুষে কাল বইরে ভারী করে ধরে দিয়েছে, কেউ ক্ষেত করে লাইছে। আমরা ছোট হয়েছি, কাল বড় ছিল অনেক। আমরা হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য। কৃষি বিভাগ বলছে এলাকার 40 থেকে 50 একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। আর স্থানীয়রা আবেদন করলে খাল খননের উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরপরে যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা আশা করতেছি ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে এবং তারপরেও আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই খাল আসলে খাস জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষ বরাবর সুপারিশ প্রেরণ করব। এদিকে ফরিদপুরে মধুখালীতে অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। কৃষকরা বলছেন
কিছু মরিচ বিক্রি করা গেলেও গত 1 মাস ধরে বৃষ্টিতে ফসল তোলা সম্ভব হয়নি। 1-1.5 মাস বৃষ্টি নামার কারণে এই মরিচ গাছ সবই পানি ঠিক ছিল, পানিতে তলায় গেছিল, এখন সবই মারা গেছে। এখন এই মুহূর্তে গাছ মারা না গেলে আরো প্রায় 1.5-2 মাস আমরা মরিচ উঠাইতে পারতাম। চলতি বছর 986 মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন সম্ভব হবে না, জানিয়েছে কৃষি বিভাগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষা শেষ না হতেই শরতের রূপ উকি দিচ্ছে পাহাড়ে। একদিকে বৃষ্টি স্নাত সবুজের সজীবতা, অন্যদিকে শরতের আগমনী বার্তা। প্রকৃতি যেন সবটুকু উজাড় করে সেজেছে নতুন রূপে। আর এই সৌন্দর্যের হাতছানিতে সাড়া দিয়ে খাগড়াছড়ির পাহাড়ে বেড়েছে পর্যটকদের সমাগম। কখনো রোদ, কখনো বৃষ্টি। পাহাড়ের বাঁকে বাঁকে বৃষ্টি স্নাত সবুজের স্নিগ্ধতা আর আকাশের বুকে সাদা মেঘের ফেলা ভ্রমণ পিপাসুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। বর্ষায় নানা ঝক্কি থাকলেও প্রকৃতির এমন সজীবতা টানছে অনেক দর্শনার্থীকে। পাহাড়ে বেড়ানোর জন্য এই মৌসুম সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতার, বলছেন তারা। বৃষ্টির দিনে তো এমনিতেও পাহাড় সুন্দর, এই জন্য পাহাড়টা দেখার জন্য। বৃষ্টির পরে বরন্ত বিকালে আমরা আলুতিলায় ঘুরতে এসেছি। আলুতিলায় পাহাড়ের বসে খাগড়াছড়ি শহরটা দেখতে অসাধারণ। অন্যান্য বছরের তুলনায় এবার এই মৌসুমে পাহাড়ের লোক সমাগম কিছুটা বেড়েছে, জানান পর্যটন ব্যবসায়ীরা। আগামীতেও এমন ভিড় থাকার প্রত্যাশা তাদের। যে দিনগুলোতে বন্ধ থাকে সাধারণত শুক্র শনি, এই দিনগুলোতে মোটামুটি পর্যটক আসে। আশা করি এই সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটক সামনের দিকে আসবে বলে আমি মনে করি। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ হওয়ায় পাহাড়ের পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। নেওয়া হয়েছে বৃক্ষরোপণেরও উদ্যোগ। এছাড়া সবার সচেতনতাও জরুরি, বলছেন কর্মকর্তারা। আমরা বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, দেশীয় প্রজাতির চারা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে লাগানোর ব্যবস্থা করছি, যেন প্রকৃতি আরও সুন্দর হয়, আরও আকর্ষণীয় হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে খাগড়াছড়ির পাহাড়ে অন্তত 40,000 পর্যটকের সমাগম হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।